প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। গুলশান ২-এর ৮৭ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির ৭ম তলায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী হারুনুর রশিদ টুটুলের দ্বিতীয় একক চিত্রকলা প্রদর্শনী ভঙ্গুর সহাবস্থান। প্রদর্শনী চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারি ও শিল্পাঙ্কনের যৌথ আয়োজনে ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী স্মল ইজ বিউটিফুল টু। প্রদর্শনী চলবে ২০ মার্চ পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। পাখালির গানে শুনে তসবিহ কলরব, তসবিহ কলরব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রাত ৮টা ২০ মিনিটে থাকছে আলামিন স্বপনের রচনায় তাইফুর জাহান আশিকের পরিচালনায় ধারাবাহিক নাটক ফাউল। একটা সংবাদ আছে আর কি। কি খবর? খবর হইলো যাইয়া ওই থানার পাশে যে আপনি একজন লোক নিযুক্ত করিয়ে রাখছেন না, আপনার ব্যক্তিগত সোর্স, উনি আমারে কল দিছিলে। শহীদুল? হয়। কি বললো? শহীদুল উনি ফোন দিয়ে কয় কি পুলিশে নাকি সন্দেহ করে যে সুমন আমাগো বাড়িতে আছে। রাত ৯টায় থাকছে টার্কিশ ধারাবাহিক কুরুলুস ওসমান গাজী। তাঁবু থেকে আগুন লাগা শুরু হবে, তারপর সেই আগুনে সবাই পড়বে। আগুনের শিখা তীব্র হবে, তীব্র আগুনে এই সগুত পুড়ে যাবে। রাত ৯টা ৩০ মিনিটে থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফার পরিচালনায় মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। ফারি ম্যাডাম, মুই মোর ফোনে ভয়েস লক দিচ্ছিলাম, এমন সময় পাশে একটা কুত্তা ঘেউ ঘেউ করছে। এখন কুত্তা খুঁজে পাই না, মোবাইলে লকও খোলে না। রাত ১১টা ৩০ মিনিটে সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে টক শো সংলাপ প্রতিদিন। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আশরাফ বাবু। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। সবকিছু মিলে কেমন যাচ্ছে সময়টা? সময়টা যাচ্ছে, আমরা তো পর্দার পিছনের লোক, মাঝে মধ্যে ঠেলে গুতায় সামনে আসার চেষ্টা করি, কিন্তু পারি না। পর্দার পিছনেই থাকতে হয়। তো আর কি চলে যাচ্ছে আমাদের। মানুষ শুধুমাত্র নাম দেখে, চেহারা দেখে না। চেহারা দেখে না আর কি। নাম বললে তখন চিনে যে আচ্ছা এই গান আশরাফ বাবু, তখন একটু অবাক হয়ে যায়। হ্যাঁ, সেটাই, মানে দুর্দান্ত সময়। হ্যাঁ, এটা ভালো লাগারও একটা বিষয় যে কাজ করেছে, আমার নামটা আছে, আমাকে চেহারা চিনুক বা না চিনুক। বর্তমান ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে বাবু ভাই? কাজ চলছে, ঈদের কিছু কাজ চলছে, ছবির কাজ শেষ করেছি, ওটা আবার রিলিজের পথে একটা ছবি, এই ধরনের কিছু কাজ চলছে আর কি। আর এখন তো ইউটিউবের সময়, বিভিন্ন প্ল্যাটফর্মে গান করছে, তো সেই ক্ষেত্রে অডিও অ্যালবাম আর ক্যাসেট তো নাই আগের, এখন সিঙ্গেলস আছে। অনেক বড় একটা পরিবর্তন চলে এসেছে। অনেক বড় পরিবর্তন, কিন্তু মার্কেটটা অনেক বড় এখন। ইউটিউবের মার্কেট বলে যে ছোট তা না, এখন দোকানটা আমার ঘরেই চলে আসছে। আগে দোকানটা বাইরে ছিল, এখন আমার ঘরে দোকানকে আমাকে সাজাতে হবে বিভিন্ন প্রোডাক্ট দিয়ে। এটাই হচ্ছে এখনকার নিয়ম, এখনকার সিস্টেম আর কি, ট্রেন্ড চলে আসছে আর কি। কিন্তু বাবু ভাই, আমার কাছে মনে হয় যে সময়ের সাথে সাথে এই যে পরিবর্তন, একজন শিল্পীর জায়গা থেকে এই পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়াটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। অনেক বড় চ্যালেঞ্জ। মানে আমি জানি না আপনি এটা আসলে কিভাবে ফেস করেন বা কিভাবে ম্যানেজ করেন এই জিনিসটা। এটা সব ক্ষেত্রেই, শুধু যে গান বাজনার ক্ষেত্রে তা না, ফিল্মেও আছে, আমাদের অডিও সেকশনে আছে, বিভিন্ন ক্ষেত্রে। তো ওইটাই আর কি, মানে এখন চ্যালেঞ্জ নিজের কাছে আর কি। আগে তো
মানে অডিও সেক্টরে কোম্পানিগুলো ছিল আমাদেরকে প্রমোট করতো, তারা পোস্টার করতো, হ্যাঁ, বিভিন্ন রকম প্রমোশন করতো আমাদেরকে নিয়ে। এখন তো ওই কোম্পানিগুলো নাই, তারাও এখন ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসছে। অতএব অনেক কোম্পানি হারিয়েও গেছে, অনেক পুরনো কোম্পানি, যেমন আমাদের আগে যেসব কোম্পানি আমাদের অ্যালবামগুলো বের করেছিল তো ওইগুলো নাই, যেমন ইলেকট্রো ভয়েস, কেউ নামই জানে না এটা, কিন্তু সেখান থেকে বড় মানে অনেক হিট গান এখনো পর্যন্ত মার্কেটে আছে, কিন্তু জানে না যে কোন কোম্পানির থেকে গানটা সারা দেশে মার্কেটিং করেছিল। তো এইরকম অবস্থায় যেটা বলছিলাম যে এখন চলে আসছে প্ল্যাটফর্মটা সম্পূর্ণ নিজের কাছে আর কি। আমি আমার দোকানে কিভাবে সাজাবো প্রোডাক্টগুলো, গান হোক ফিল্ম হোক, সেটা আমার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, যে আমি যত ভালো জিনিস প্রোডাক্ট রাখবো, যত ভালো গান রাখবো, যত সুন্দর জিনিস রাখবো, তত পাবলিকলি ছড়াবে এবং ওই যে মানে যার যার প্রেজেন্টেশন তার কাছে। কিন্তু কোথাও কি মনে হচ্ছে বাবু ভাই যে এই যে এত প্রত্যেকের ঘরে ঘরে একটি করে চ্যানেল, প্রত্যেকটা মানুষ এক একটি চ্যানেল, তো এই জায়গাতে শ্রোতা দর্শকদের মধ্যে এক রকমের অস্থিরতা তৈরি হচ্ছে যে কোনটাকে আসলে গ্রহণ করব, কোন গানটা শুনবো। কোন একটি গান তো আমাদের বেশিক্ষণ শুনতে ভালোই লাগে না, হয়তো 2 মিনিটের একটা গান আমরা 2 মিনিট পুরোটা শুনিও না, হয়তো 10 সেকেন্ড বা 20 সেকেন্ড শুনে আমরা স্ক্রল করে চলে যাই। এই অস্থিরতা তৈরি হচ্ছে। এই অস্থিরতা, এটা ঠিক বলেছে, এই অস্থিরতাটা মানে মানুষকে কিন্তু অনেক পীড়াও দেয় আর কি। হ্যাঁ, যে আমি একটা ভালো জিনিস শুনতে যাবো, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তারপরে এত আইটেম, তার মধ্যে ভালো আছে কিছু, কিছু মন্দও আছে আইটেম। হ্যাঁ, এই বাজ বিচার করে পাবলিককে নেওয়া এবং সেটাকে মনে রাখা, এবং সেটাকে আমি জানি না কত যুগ পর্যন্ত একটা ভাইরাল বা একটা যেটাকে ভাইরাল বলে মানুষ, হ্যাঁ, সেটাকে কত দিন পর্যন্ত নিয়ে যাবে আর কি টেনে। আগে কিন্তু এগুলো ছিল না, এই ভাইরাল বিষয়টা একবারে ছিল না, এটা জনপ্রিয়তা ছিল, ভাইরাল ছিল না। তো মানে আমার কাছেও আশ্চর্য লাগে যে আমিও তো অনেক দিন এই ইন্ডাস্ট্রিতে, আমি সেই 90s থেকে এখানে। হ্যাঁ, তো একবারে অনেক পরিবর্তন এখনকার সময়টা। একটু যদি পেছনের দিকে ফিরে যায় বাবু ভাই, তাহলে সেই সময়গুলোর কথা নিশ্চয়ই মনে পড়ে। আপনি খুলনাতে যে সময়টাতে ছিলেন, ওই সময়টা মানে কোন স্মৃতিগুলো খুব বেশি এখন মেমোরিতে আসে? মানে গানের জায়গাটুকু বাদ দিয়ে নিজের পরিবারের সাথে সময় কাটানো, মানে কেমন ছিল সেই দিনগুলো? সেই দিনগুলো তো অবশ্যই সোনালী দিন। সেই দিনগুলো বন্ধু বান্ধব ছিল অনেক, এখন সেগুলো কিছু খুলনাতেই আছে বা কিছু দেশ বাইরে চলে গেছে, আর দেশের বাড়িতে খুব যাওয়া হয় না বললেই চলে আর কি। আমি এখানেই ঢাকাতেই সেটেল আগের থেকেই, 90 থেকেই, যার কারণে মাঝে মধ্যে হয়তো কোনো প্রোগ্রাম বন্ধুদের বা কোনো ইয়েতে সেখানে অ্যাটেন্ড করি, তখন খুব খারাপ লাগে আর কি যে আগের দিনগুলো, হ্যাঁ, ওই জায়গাগুলো যখন যায়, হ্যাঁ, সেগুলো তো ফিরে যাওয়া সম্ভব না। আমি আবারও রিক্সা নিয়ে ঘুরি আমার বাসার আশেপাশে, যে কিছুই নাই এখন। আগে এই সময়টাতে আমি বন্ধু বান্ধবের সাথে এখানে আড্ডা মারতাম, গান করতাম, হ্যাঁ, প্র্যাকটিস করতাম, প্র্যাকটিস প্যাডও দেখে আসলাম, সেই জায়গাটাও নাই, বিল্ডিং উঠে গেছে। হ্যাঁ, কিন্তু আমি সেই স্মৃতিটা এখনো নস্টালজিক লাগে। পরিবারে কে ছিলেন বাবু ভাই আপনার ওই সময়? বাবা মা ভাই বোন সবাই ছিলেন। আচ্ছা, বাবা কি করতেন আপনার? বাবা সরকারি অফিসার ছিলেন, মারা গিয়েছেন, মাও মারা গিয়েছেন। তো বাবা মা চাইতেন না যে তার ছেলে ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক? আমার বাবা কিন্তু সঙ্গীত প্রিয় ছিল এবং সঙ্গীত কি বলবো, মানে সঙ্গীত প্রেমী মানুষ ছিলেন, শিল্পীও ছিলেন। উনি রাগ প্রধান গানগুলো বেশি পছন্দ করতেন এবং নিজে গাইতেনও। হ্যাঁ, আমি বাবার কাছেও কিছু গান শুনেছি সেই সময়। তো পরবর্তীতে আমি যখন ঢাকায় আসা শুরু করলাম খুলনা থেকে বিভিন্ন প্রোগ্রামে বা এই রেকর্ডিংয়ে, তখন আমার মানা করতো যে গান করে কিছু হবে না বাবা, আমার কিছু হয়নি, আমি কিন্তু অনলাইনে চলে গেছি, এই দেশে গান করে কিছু হবে না, এরকম কিছু বলতো উনি। জানে যে উনি মূল্যায়ন হয়নি, উনি কি রাগ প্রধান শিল্পী ছিলেন, যদিও রেডিও টিভিতে ছিলেন না, কিন্তু উনি চর্চা করতেন। আমার পরিবারে বড় ভাই বড় বোন এরা সবাই সঙ্গীতের সাথে ছিলেন, চর্চা করতেন। আপনি কি গান শিখেছিলেন প্রাতিষ্ঠানিকভাবে কোথাও? প্রাতিষ্ঠানিকভাবে গান আমার শেখা হয়নি। আমি প্রথম আমি উদীচিতে যাই। মানে সেটা ঢাকায় আসার পর? না, ঢাকার আসা খুলনাতেই প্রথমে। হ্যাঁ, আমি ম্যাট্রিকের পরে আমি উদীচিতে যাই, সেখানে আমি হাওয়াইন গিটার শিখি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আর আমার ভাই বোনরা ওরাও ওখানে শিখেছে উদীচিতে। তা আমি গান শিখিনি কখনো, কারণ গান আমি আগের থেকেই সুর করতাম,
টুকটাক গাইতেও পারতাম, সুরেই গাইতে গান পারতাম। তো লেখা চলছিল ছোটবেলা থেকেই, আপনি গান লিখতেন? চলছিল, এবং মানে আমি যে সুরে গাইতাম বা এটা আর কি কিছু বড় ভাই যারা গান টান করতো তাদের সামনে গাইলেও কখনো বলতো না যে বেসুরা। হ্যাঁ, মানে প্রথম থেকে সুরটা ছিল ভিতরে, যার কারণে আর কি ওই কনফিডেন্সটা ছিল। সেজন্য আমি জিজ্ঞেস করলাম যে আপনি এত চমৎকার গাইতে পারেন কিন্তু গানটা কখনো শেখা হয়নি প্রাতিষ্ঠানিকভাবে, সেটা কিভাবে সম্ভব হয়েছে? সেটা প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি, সেটা ছোটতে, কিন্তু আমি বুড়া বয়সে এসে কিন্তু গান শিখেছি। হ্যাঁ, সেটা শান্তা মারিয়াম থেকে আমি অনার্স মাস্টার্স করেছি নজরুল সঙ্গীতের উপরে। আচ্ছা, এটা কিন্তু আমি আজকে জানলাম। হ্যাঁ, আমি এখানে করেছি, এটা আমি অনেক কষ্ট করে এই 5 বছর আমি এই ভার্সিটিতে গিয়েছি। আমার টিচার ছিলেন প্রদীপ কুমার নন্দী, লীনা তাপসী, তারপর ডক্টর হারুন রশিদ, অনিল কুমার সাহা, আমার টিচার ছিলেন এরা। আমি প্রতিদিন যেতাম, মানে ক্লাস করতাম, সব কাজ বাদ দিয়ে আমি এই 5টা বছর আমি কাজ করেছি। মানে সঙ্গীতের প্রতি কতখানি অনুরাগ থাকলে এত বছর পরে এসেও প্রাতিষ্ঠানিকভাবে গানের প্রতি যে জ্ঞান বা দখল সেটা অর্জন করা সম্ভব। একটি গান শুনি বাবু ভাই। আচ্ছা, এখন তো বোধহয় বসন্তকাল, তাই না? ফুরফুরে বাতাস, অনেক সুন্দর একটা সময়, তো একটা বসন্তের গান গাই। বসন্ত ছুঁয়েছে তোমাকে, বসন্ত ছুঁয়েছে তোমাকে, এটা কুমার বিশ্বজিতের গাওয়া, পার্থ বড়ুয়ার সুরে এবং আমার লিরিক্সে। গানটা শুনি। বসন্ত ছুঁয়েছে আমাকে, ঘুমন্ত মন তাই জেগেছে, এখন যে প্রয়োজন তোমাকে, নিঃসঙ্গ এই হৃদয়ে। বসন্ত ছুঁয়েছে আমাকে, ঘুমন্ত মন তাই জেগেছে, এখন যে প্রয়োজন তোমাকে, নিঃসঙ্গ এই হৃদয়ে। বিমূর্ত সন্ধ্যার গধূলিতে প্রিয় প্রসঙ্গ হয়েছ, জীবন সেখানে থেমে যায়, যেখানে খুঁজেছি তোমায়, তাই যে প্রয়োজন তোমাকে, নিঃসঙ্গ এই হৃদয়ে। বসন্ত ছুঁয়েছে আমাকে, ঘুমন্ত মন তাই জেগেছে, এখন যে প্রয়োজন তোমাকে, নিঃসঙ্গ এই হৃদয়ে। বাহ, কি সুন্দর বসন্তের একটি গান শুনে ফেললাম। এখন পর্যন্ত বাবু ভাই আপনার লেখা গানের সংখ্যা কতগুলো হবে আনুমানিক? মানে শেষ সময় পর্যন্ত আর কি, ক্যাসেট সিডি শেষ সময় পর্যন্ত 10 থেকে 12টা করে এক একটা অ্যালবামে গান থাকতো সে সময়। তো আমার জানা মতে 500-600 অ্যালবাম তো হবেই। তাহলে সেটা জানা হোক, শোনা হোক, হিসেব ছাড়া আসলে গান লেখা আছে। হ্যাঁ, হিসেব ছাড়া। আবার কিছু মিক্স অ্যালবামেও টুকটাক খুচরা করেছি। অনেক আর্টিস্টকে আমার খেয়ালও নাই, বাইরে বিদেশে গেলে তখন দেখা যায় সালাম করছে বা এসে বলছে যে আপনার গান আমার অ্যালবাম। লেখা গানগুলো কখনো আপনি কোনো একটা ডায়েরিতে মেইনটেইন করা বা একটা আর্কাইভের মতন করা, সেরকম কোনো কিছু কখনো করেননি? কিছু করা হয়নি। এটা প্রথম থেকেই আমি মানে কেন জানি হয়ে ওঠে না, এটাই কি আমার মানে কি বলবো আর কি, মানে অবহেলা নাকি এরকম কিছু। আমি কখনোই কিন্তু আমার ব্যান্ডের সবাই জানে বা আমার সাথে যারা চলেন তারা জানে বা পুরনো মানুষজন জানে যে আমি কখনোই কিন্তু গান কাগজে লিখি নাই। আমি স্টুডিওতে বসে গানগুলা লিখতাম, হাঁটতে হাঁটতে বা রিকশায় চলতে চলতে গানগুলো লেখা হয়ে যেত। সেটা আর কি কোনো ভালো কাগজে লিখতে পারতাম না, এরকম ঠোঙা হোক, একটা কাগজ হোক, একটা খাপছাড়া এর মধ্যে লিখে, ওটাই আমার কাছে বেস্ট। হ্যাঁ, ওটাই আমি বুঝতাম, তখন ফাইনাল করে দিতাম যখন কেউ গাইবে তখন। এভাবেই অনেক আর্টিস্টকে আমার গান গিয়েছে, তারাও জেনে গিয়েছে যে আমি এভাবেই করি, মানে কোনো খাতা নাই যে এনে দিলাম লিখলো আর কি। হ্যাঁ, শুধু ফিল্মের ক্ষেত্রে আলাদা, ফিল্মের ক্ষেত্রে আর কি যদি ওখানে বসে লিখতে হতো, আমার সঙ্গীত পরিচালকের সাথে যেমন আমি কাজ করেছিলাম আলাউদ্দিন ভাইয়ের সাথে, ওনার জন্য, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, উনি নাই পৃথিবীতে। তো ওনার সাথে যখন কাজ করতাম তখন উনি বলতো যে কোথায় তোমার লিখলে সুবিধা হবে, কোন কাগজে লিখলে সুবিধা হবে, হ্যাঁ তুমি সেভাবেই লেখো। হ্যাঁ, তো আমি বলছি না, আমি কোনো ওই ভালো খাতা টাতা এগুলোতে আমার টানে না লেখাটা আর কি, একটু
কাটা ছেঁড়া থাকবে, সেখানে আমার লিখতে ভালো লাগে। একটু অগোছালো ভাবে লিখতে কেমন যেন আরাম লাগে। গানের পেছনে এক একটা করে গল্প আছে, এত গল্প আসলে আমাদের এই অল্প সময়ের মধ্যে তুলে আনা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আমি অনেক ধরনের গান করেছি এই ইন্ডাস্ট্রিতে, ফানি গান, র্যাপ গান, হ্যাঁ, তারপরে এবং নতুন পুরাতন সব ধরনের আর্টিস্টের সাথে আপনি কাজ করেছেন। সব কাজের জন্য শুভকামনা রইল বাবু ভাই। নিশ্চয়ই আবার আরো অন্য কোনো আয়োজনে আরো অনেক গল্প করব আমরা। খুব ভালো থাকবেন সবসময়, শুভকামনা রইল। তোমার জন্য শুভকামনা, আর এনটিভি দর্শকদের জন্য আমার অনেক ভালোবাসা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।